যেই মানুষটা একসময় আমাকে ঢুকতে দিত না বিএফডিসিতে, সেই মানুষটা এখন আমাকে সালাম দেয়। সবার প্রথম স্বপ্ন ছিল শাবনূর আপুর সাথে, সেটা হয়তো হয়ে উঠবে না। তামিলের হিরোরা কিন্তু অনেক বেশি সুন্দর না, তারপরেও দেখেন তারা কিন্তু হিট কেন। শিল্পপতির ছেলে হয়ে কেন নিজেকে মধ্যবিত্ত দাবি করা হচ্ছে? বাবার সাথে আমার অনেক বড় দ্বন্দ্ব হয়, তো আমি তো জিত চেপে যাই না, আমি করবই। তখন আমি বাসা থেকে বের হয়ে আসি। নতুন বছরের প্রথম সিনেমা দিয়ে ঢালিউডে অভিষেক হচ্ছে শিশির সর্দারের। তো কেমন লাগছে আসলে? থ্যাংক ইউ সো মাচ। আমি বলতে চাই যে আমার খুবই খুবই ভালো লাগছে, কারণ আমি আগেও বলেছি আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ আমার ফার্স্ট ফিল্ম সেটা রিলিজ হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা হলে রিলিজ হচ্ছে, এবং যতটা প্রত্যাশা করেছিলাম তার চেয়ে অনেক বেশি পাচ্ছি এখন পর্যন্ত। বাকিটা রিলিজের পর ভালো লাগছে, খুবই ভালো লাগছে। একটু আগে শিশির বলতেছিল যে সেও মধ্যবিত্ত, কিন্তু আসলে আমরা জানি যে তার বাবা একজন শিল্পপতি। তো শিল্পপতির ছেলে হয়ে কেন নিজেকে মধ্যবিত্ত দাবি করা হচ্ছে? সিনেমার প্রমোশনের জন্য? না, আমি অ্যাকচুয়ালি মধ্যবিত্ত, বিকজ আমি 2009 সালে আমার বাসা থেকে বের হয়ে আসি, কারণ আমার মিডিয়ার প্রতি, আমার এই অভিনয়ের প্রতি একটা ইমোশন ছিল অনেক আগে থেকে। ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল, বন্ধুবান্ধব বলতো যে তোকে হিরোর মতো দেখা যায়, তুই হিরো হইতে পারবি। তো তখন থেকে একটা স্বপ্ন নিজের মধ্যে পোষণ করি। এখন মনে হয় যে না, আমি আসলেই মনে হয় হিরো হইতে পারবো, না হলে আমার বন্ধুবান্ধব কেন এরম কয়। যাই হোক, তখন আমি আমার ফ্যামিলিতে বলার পর আমার বাবা তো হাজি, উনি হজ করে এসছেন। মাঝখানে একটা কথা বলি, সেটা হচ্ছে আমার বাবা কিন্তু একসময় মঞ্চ নাটক করতো। আমার দাদা যখন মারা যায় তখন সেই লাইনটা ছেড়ে দিয়ে হজ করে সে টোটাল সব কিছু ছেড়ে দেয়। হয়তো তার ব্লাড থেকেই আমার এখানে আসছে। যখন আমি বললাম যে আমি মিডিয়ায় কাজ করতে চাই, আমি অভিনয় করতে চাই, তখন বাবার সাথে আমার অনেক বড় দ্বন্দ্ব হয়। তো আমি তো জিত চেপে যাই না, আমি করবই। তখন আমি বাসা থেকে বের হয়ে আসি মানে টোটাল এক কাপড়ে বের হয়ে আসি। বের হয়ে আসার পর নিজের যে লাইফটা নিজেই স্ট্রাগল করে 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 এত দূর পর্যন্ত নিয়ে আসছি। পড়ালেখা করতাম, পাশাপাশি জব করতাম, আবার পাশাপাশি কম্পিউটারে কাজ করতাম, আবার পাশাপাশি এই শুটিংয়ে দৌড়াতাম। কোথায় শুটিং হচ্ছে দেখতে যেতাম। এফডিসিতেও এসেছিলাম, ঢুকতে দেয় নাই, টাকা দিয়ে ঢুকছি, অনেক স্টোরি আছে। সো সেই সেই তখন থেকে এখন পর্যন্ত আমি আমাকে বহন করছি। সো আমি সবচেয়ে বড় মধ্যবিত্ত। তাহলে আমরা বলতে পারি পারিবারিকভাবে উচ্চবিত্ত হলেও ব্যক্তিগতভাবে শিশির সর্দার মধ্যবিত্ত। শিশির, এই যে একটু আগে যে কথা বলছিলেন যে একটা সময় আপনি অভিনয় যখন শিখতে আসেন বা যখন আপনার অভিনয় ভালো লাগে, এফডিসিতে যখন আসেন তখন টিকিট কেটে এফডিসিতে ঢুকেছেন, আর এখন আপনি সেই এফডিসির হিরো। সো এই যে পরিবর্তনটা আপনার জীবনে, এটাকে আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এটা আসলে ব্যাখ্যা করে শেষ করতে পারবো না, কারণ এটা না ভিতর থেকে মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। যে যেই মানুষটা একসময় আমাকে ঢুকতে দিত না বিএফডিসিতে, সেই মানুষটা এখন আমাকে সালাম দেয়, আমার কাছে ভালো লাগে। আমি এখন পর্যন্ত হিরো হয়ে আসিনি, তারপরেও যে আমার বিএফডিসিতে একটা লাস্ট মহরত হয়েছিল, এরপরে তারা আমাকে চিনেছে যতটুকু চেনার, এবং একটা মুভি রিলিজ হচ্ছে এফডিসির, কিন্তু সবাই চিনে তারা যে আর্টিস্টদেরকে। তো চেনার পর যখন আমাকে সালামটা দেয় না, খুব ইচ্ছে হয় বলতে আপনি কিন্তু আমাকে টাকা নিয়ে মানে টাকা নেওয়ার পরে ঢুকতে দেননি। বাট না, আসলে হয় না যে আমাদের এটা একটা মানে সব হিরোদেরই হয়, সব হিরোইনদের লাইফেও হয় যে টাকা নিয়ে তারপরে এফডিসিতে ঢুকতে হয়, কিছু অসাধু লোক থাকে। তো এটার রিজনও ছিল যে যেহেতু আর্টিস্ট সম্পদ দেশের, সেখানে যদি একটা অসাধু লোক ঢুকে যায় বিএফডিসিতে, তখন সেই লোকটার ক্ষতি হয়ে গেল, দেশের সম্পত্তির ক্ষতি হলো। সেই জন্য তারা হয়তো বা বাইন্ডিংটা থাকে বিএফডিসিতে ঢোকার জন্য, এটা ভালো সিকিউরিটিটার জন্য। সো ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে, মানে এই ইমোশনটা না আমি প্রেজেন্ট করতে পারবো না। এই ভালো লাগাটা অন্যরকম, যে কেউ একজন আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে, আপনি সেখানে মাথা উঁচু করে যাচ্ছেন, যে কত বড় রিভেঞ্জ এবং কত ভালো লাগার বিষয়, এক্সপ্লেন করা যাবে না। শিশির, আরেকটা বিষয়, যেহেতু মধ্যবিত্ত দিয়ে আপনার ডেবিউ হচ্ছে, তো সবসময় আসলে আমরা কি চাই যে ঈদ কেন্দ্রিক সিনেমা বা একটা বড় যখন কোনো অনুষ্ঠান বা উৎসব থাকে, উৎসবে আসলে সিনেমা মুক্তির কিন্তু একটা জোয়ার থাকে। তো সেই জায়গা থেকে আসলে এই যে বছরের শুরুতে, একে তো এটা একটা ভালো দিক যে বছরের শুরুর সিনেমাটা আপনার, কিন্তু তারপরেও কি আপনার মনে একটু ভয় হচ্ছে যে দর্শক আসলে সেভাবে পাওয়া যাবে কিনা? বর্তমানে আমাদের দেশের পরিস্থিতি কিন্তু এমনিতেই খারাপ। সো ঈদের মধ্যেও যে ছবি চলবে তার কিন্তু গ্যারেন্টি নেই, কারণ অনেক ভালো ছবি আমরা দেখেছি, হয়তো আমি নামটা মেনশন করতে চাচ্ছি না, যে চলেনি তেমন একটা বাংলাদেশের সিনেমা হলে। সো
আমি মনে করি যে গল্পটা যেহেতু সুন্দর, গল্পটা যেহেতু এই গল্পের হিরো, আর তার হিরো আমি, আমার কাছে মনে হয় না যে খুব বেশি একটা সমস্যা হবে। আশা করি ভালো কিছু হবে, কারণ এমন একটা নামকেন্দ্রিক গল্প, আমি বলেছি যে আমাদের বাংলাদেশে প্রায় 5 কোটিরও বেশি মধ্যবিত্ত, প্রায় 30% মতো মানুষ হচ্ছে মধ্যবিত্ত। সো তাদের নামের উপর একটা গল্প, আশা করি সবাই যাবে, সবাই আমাদের সিনেমাটা দেখবে। কারণ যদি সে অ্যাকচুয়াল মধ্যবিত্ত হয়, হিট করছি না সরি, তাহলে অবশ্যই একবার হলেও দেখতে যাবে যে আসলে কি আছে এই মধ্যবিত্ত সিনেমায়। শিশির, যেহেতু আপনার জীবনের একটা ঘটনা আমরা জানলাম, বা আপনার জীবনে যে একটা স্ট্রাগল ছিল সেই বিষয়ে আমরা জানলাম, তো সেই জায়গা থেকে তো আপনার স্বপ্ন ছিল আপনি হিরো হবেন। এখন আপনি আসলেন, দেখলেন, কাজ করলেন, জয় করাটা বাকি, সেইটা নিয়ে আসলে প্রত্যাশা কি? অনেক বেশি প্রত্যাশা, কারণ এখনও আমি তেমন কিছু হতে পারিনি, এটা আমার শুরু। আর শেষটা অনেক ধামাকা হবে যদি বেঁচে থাকি, কারণ আমার সাথে অনেকেই এসছে এই মিডিয়াতে, তারা অ্যাক্টিং করবে, তারা আমার সাথে আমার ফ্রেন্ড সার্কেলের মতোই আমার এইজের অনেকেই এসছে, ভেঙে গেছেন, ঝরে গেছেন, কিন্তু আমি এখনও পর্যন্ত ধরে আছি। আমি একটা জিনিস ফলো করি, আমি আগেও বলেছি, সাকিব ভাইয়ের ধৈর্যটা ফলো করি। উনি কিন্তু কম অপমানিত হয়নি সবার মানুষের কাছে ইন্ডাস্ট্রিতে, বাট উনি কিন্তু ওনার জায়গায় স্ট্রং ছিল, ওনার ধৈর্যটা প্রখর ছিল। সো আমিও আমার ধৈর্যটাকে প্রখর রেখে আমি এটা শেষ অবধি দেখতে চাই কি আছে এখানে, আর আমি ইনশাল্লাহ সাকসেস হয়ে আসবো, এটা আমার আত্মবিশ্বাস। আপনি কি কাউকে আপনার আইডল মনে করেন? আইডল তো আমি অনেককেই মনে করতে পারি, বাট আইডল বলতে আমি ধৈর্যের আইডল মনে করি সাকিব ভাইয়াকে। এই কথাটা আমার মানে হয়তো হয় না, অনেক সাংবাদিকের সামনে অনেক সময় কথা মিস্টেক হয়, বাট অ্যাকচুয়াল হচ্ছে আমি ভাইয়ার ধৈর্যটাকে অনেক বেশি পছন্দ করি, এবং যে ওনার যে ধৈর্যশীল, অনেক কিছু ঘটে যাচ্ছে মুখও খুলছে না, এবং তার জায়গায় সে স্ট্রং। আমি তার এই জিনিসটা অনেক বেশি পছন্দ করি, যে এত কষ্ট করে সে হয় না যে কি গাছ যেন আছে, মচকাবে তবে ভাঙবে না, তো ব্যাপারটা হচ্ছে সাকিব ভাই হচ্ছে সেটা। সো আমি তার এই ধৈর্যটাকে ফলো করি এবং তাকে আমি অনেক বেশি ভালোবাসি, বিকজ ধৈর্যশীল মানুষকে আল্লাহও পছন্দ করেন, আমি তো সাধারণ মানুষ। আমাদের ঢালিউডে তো এখন অনেক নায়ক আছে বা অনেক সুদর্শন নায়ক আছে, আপনার দৃষ্টিতে কাকে কিভাবে জাজ করবেন? আমি এখনও ওই পর্যায়ে পৌঁছাইনি কাউকে জাজ করার মতো, তবে আমাদের ইন্ডাস্ট্রিতে যারা আছেন সবাই ভালো করছেন। হয়তো হয় না যে অনেক সময় আমার ভিতর অনেক কিছু আছে, একজন দায়িত্ব ডিরেক্টরের বের করে নেওয়া, আমারও দায়িত্ব আছে অনেক। তারপর আমি আমার সর্বোচ্চ দেওয়ার পর যদি দেখি যে না ওটা হচ্ছে না, তখন আসলে কি বলবো, হয় না অনেক সময় বাজেটও প্রবলেম থাকে আমাদের দেশে, অনেক সময় ডিরেক্টররা চাইলেও অনেক কিছু করতে পারে না, যে আমি প্রাণ খুলে শুটিং করতে চাই, একটা সিন আমি 2 দিন করতে চাই, এরকম হয় না। তো এই পর্যায়ে অনেক কিছু করা হয়ে ওঠে না। সো আমাদের দেশে যারা ইন্ডাস্ট্রিতে হিরো আছেন, হিরোইন আছেন, তারা কেউই খারাপ না, সবাই অনেক ভালো অ্যাক্টিং করেন। এবং আমাদের দেশে একটা জিনিস ভালো কি, মানে আমাদের দেশের হিরোগুলো না অনেক সুন্দর, হিরোইনগুলোও অনেক সুন্দর। যেমন এইটা কিন্তু তামিলে দেখা যাচ্ছে না, তামিলের হিরোরা কিন্তু অনেক বেশি সুন্দর না, তারপরেও দেখেন তারা কিন্তু হিট কেন, গল্পের জন্য, মেকিংয়ের জন্য, তাই না? আমাদের দেশে এত সুন্দর সুন্দর, মানে এত সুন্দর সুন্দর ছেলে মেয়েরা আছে এবং ট্যালেন্টেডও আছে, বাট ওদেরকে প্রপারভাবে ইউজ করতে পারছে না, বিকজ অফ বাজেট, বিকজ অফ মেকিং, হয় না অনেক কিছুই আছে। সো যারা আছে সবার জন্যই শুভকামনা, আমাকেও সবাই মানে আমার জন্য সবাই দোয়া করবেন যেন ভালো কিছু করতে পারি। আমি সবসময় একটা জিনিস চাই, সেটা হচ্ছে যে সাকিব ভাইয়া হোক, সাইমন ভাইয়া হোক, বাপ্পি ভাই হোক, মানে যারা সিয়াম ভাইয়ারা হোক, যারাই আছে না কেন, সবাই নতুনদেরকে একটু সাপোর্ট দিক এবং সবাই আমাদের পাশে থাকুক, তাহলে আমরা অনেক বেশি শক্তি পাবো, আমাদের কাজের প্রতি ভালোবাসাটা বেড়ে যাবে, আমাদের হয় না যে এক্সট্রা অর্ডিনারি পাওয়ার চলে আসবে আমাদের মধ্যে, যে না এত সিনিয়র তারা তারা এই লাইনটা দেখে আসছে, তারা আমাদেরকে সাপোর্ট দিচ্ছে, তাহলে আমাদের মধ্যে নিশ্চয়ই কিছু আছে, আমরা করে দেখাবো। সো সবার কাছে রিকোয়েস্ট যে সবাই আমাদেরকে সাপোর্ট দিবেন, আমাদের সিনেমাটাকে সাপোর্ট দিবেন। শিশির, যেহেতু নায়কদের কথা হলো, আবার আপনি বলছিলেন যে আসলে আমাদের দেশে অনেক সুন্দর নায়িকারাও আছে, তো যদি একটু স্পেসিফিক জানতে চাই যে কোন কোন নায়িকার সঙ্গে কাজ করার স্বপ্ন আছে শিশিরের? আমার তো স্বপ্ন ছিল মাহির সাথে কাজ করার, সবার প্রথম স্বপ্ন ছিল শাবনূর আপুর সাথে, সেটা হয়তো হয়ে উঠবে না, আবার হতেও পারে, কারণ কোনো কিছু অসম্ভব না ইন্ডাস্ট্রিতে। মাহিয়া আপুর সাথে কাজ করার ইচ্ছা ছিল, তারপর আছে অনেকে ছিল কি, এখন নেই? এখনো তো সুযোগ আছে। আছে, এখনও আছে এবং আগামীতেও থাকবে, এখন দেখা যাক বাকিটা কি হয়। ছিল বলেছি এই জন্যই কারণ এখনও তো করতে পারছি না,
করি, তারপরে বলবো যে স্বপ্ন ছিল, করে ফেলেছি। আচ্ছা, শিশির, সবশেষ আপনি নিজে আপনার একটা ভালো গুণের কথা বলবেন এবং একটা মানে সেটা যদি বাজে দিকও হয়, মানে একটা ভালো একটা মন্দ আমরা শুনতে চাই। আমার ভালো দিক হচ্ছে এখন এই মুহূর্তে, যেটা আগে ছিল না, আমাকে আমার আমি আমি জব করতাম বলেছিলাম, তো আমার এক স্যার আমাকে বলেছিল, শিশির তুমি অনেক বেশি ভালো একটা মানুষ, তুমি নিজেও জানো না, কিন্তু তোমার একটা ব্যাড হ্যাবিট আছে, ব্যাড হ্যাবিটটা পরে আসতেছে। আমি বলছি, স্যার আমি ভালো মানুষ কীভাবে? তুমি ভালো মানুষ এই জন্যই যে তোমার সাথে অনেক বেশি অন্যায় কেউ করেছে, কিন্তু তুমি সেটা তোমার মনে রাখো না, না রেখে ঠিক তুমি নিজে থেকে আবার যে কথা বলার চেষ্টা করো এবং তার সাথে মিলে যাও। এটা তোমার খুবই ভালো একটা গুণ, এটা আমার একটা ভালো সাইড আই থিঙ্ক, আমি তো জানি না। আর আমার সবচেয়ে ব্যাড হ্যাবিট হচ্ছে আমি শর্ট টেম্পার, আমার ঠুস করে রাগ উঠে যায়, আর এটাই হচ্ছে আমার সবচেয়ে খারাপ অভ্যাস। এবং উনি এই কথাটাই আমাকে বলেছিল, এইটা যদি তুমি ত্যাগ করতে পারো তাহলে তুমি একটা দারুণ মানুষ। সো আমি ট্রাই করছি এটা চেঞ্জ করার, এখন অনেকটাই করে ফেলেছি। আমি তো বলেছি যে আমি একজনের ধৈর্যটাকে ফলো করি, সো আমার মধ্যে সেই ধৈর্যটা অলরেডি চলে আসছে, আমি এখন সহজে রাগ করি না। অসংখ্য ধন্যবাদ শিশির। আমরা চাই মধ্যবিত্তর মাধ্যমে ঢালিউড ইন্ডাস্ট্রি আরও এক নতুন হিরো পাচ্ছে এবং তাকে এদেশের দর্শক ভালোবাসবে। আপনার সিনেমা যেহেতু আসছে প্রেক্ষাগৃহে, খুব বেশি সময়ও বাকি নেই, আপনি যদি আপনার দর্শককে আমন্ত্রণ জানাতে চান। ওকে, আমি বরাবরই একটা কথা বলে আসছি যে আমরা যারা নতুন আছি, আপনারা যদি আমাদেরকে একটুখানি সাপোর্ট দেন, আমরা অনেকখানি সাপোর্ট পাবো। সো বাংলাদেশের সিনেমা হলে প্লাস সিনেমা তেমন একটা বিজনেস করতে পারছে না, তারপরেও কিন্তু থেমে নেই, প্রতিনিয়ত আপনাদেরকে এন্টারটেনমেন্ট করার জন্যই পরিচালক প্রযোজক সবাই সিনেমা বানাচ্ছে, বিকজ অফ আপনাদের জন্য। সো আপনারা যেমনই হয়ে থাকুক, আপনারা আসুন, নিজের চোখে ছবিটা দেখুন হলে, এবং নিজে দেখে তারপর একটা মন্তব্য করবেন। আর কারো থেকে শুনে কিংবা কারো কোনো ভিডিও দেখে বা কমেন্টস দেখে বাজে মন্তব্য করবেন না, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। নিজের চোখে দেখে নিজের কানে শুনে তারপর মন্তব্য করবেন, সাপোর্ট দিবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।